মানে সোলার লাগাবো, ইলেকট্রিক তৈরি হবে, কতটা সত্যতা আছে এর মধ্যে? আদৌ কি ইলেকট্রিক বাঁচে এতে? যে আমার তো সেরকম ইনকাম নেই, কিন্তু আমার ইলেকট্রিক বিল যা আসে, হ্যাঁ ঠিকই, আমি তো ইলেকট্রিক বিল তো আমি প্রতি মাসে দিচ্ছি, আমি যখন ইনস্টল করেই নিলাম, ইলেকট্রিক বিল যখন বাঁচছে আমি সেই ইলেকট্রিক বিলটা ইএমআই হিসাবে দিয়ে দেবো, আমাকে কিছু দিতে 19-20 প্রতি হয়তো হতে মাসে। পারে। বাহ, এটা হলে তো ভালো। ওই সাবসিডির ব্যাপারটা, মানে এই সাবসিডি স্কিমটা কি আছে? মানে এখন যেটা লেটেস্ট টেকনোলজি চলছে, সেই টেকনোলজির প্যানেল সাবসিডি স্কিমের মধ্যে নেই। না, একদমই না। আচ্ছা, কিন্তু জিনিস ওর থেকে নমস্কার, আজকে আমরা সোলারের ব্যাপারে একটা ডিসকাস করব। রিতেশ আছে আমাদের সাথে, যেহেতু সোলারের ব্যাপারে ও পুরোটাই ওয়াকিবহাল, তো আমি ওর সঙ্গে কিছু কথা বলবো, যেগুলো কাস্টমারের অনেক কোশ্চেন থাকে। তো সেই দিক থেকে দেখে আমারও অনেক কিছু কোশ্চেন থাকে, যেগুলো আমি কাস্টমার হিসেবেই আমি আজকে রিতেশকে করব। নমস্কার। নমস্কার। আচ্ছা, সোলার যে আমাদের লাগানো হচ্ছে, মানে সোলার লাগাবো, ইলেকট্রিক তৈরি হবে, ইলেকট্রিক পাবো, তো এই ইলেকট্রিক যে বাঁচানোর জিনিসটা আমরা শুনছি, তো এটা কতটা সত্যতা আছে এর মধ্যে? আদৌ কি ইলেকট্রিক বাঁচে এতে? ডেফিনেটলি বাঁচে। মানে সেটার হিসাবটা আমাকে কিরকম ভাবে হিসাবটা হচ্ছে কি সিস্টেম আপনি লাগাবেন তার উপর ডিপেন্ড করছে। হুম প্রথমত হচ্ছে 3 ধরনের টেকনোলজি হয়, অন গ্রিড, অফ গ্রিড, হাইব্রিড। হুম যেখানে পাওয়ার কাটের সমস্যা নেই, হুম মানুষের হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি বিল আছে, তাদের জন্য অন গ্রিড বেস্ট। হুম যেখানে পাওয়ারই নেই হুম সেখানে তো মানুষকে অফ গ্রিড লাগাতেই হবে। এবার যার এরিয়াতে হিউজ পাওয়ার কাটও হয়, আচ্ছা প্লাস তার হিউজ কনজামশন আছে, এসি, ফ্রিজ বা আদার্স এমপ্লয়, যদি কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়ালও হয়, সেক্ষেত্রেও হাইব্রিড সিস্টেম এখন চলে এসেছে মার্কেটে। আচ্ছা, মানে আহ, যার যে কাস্টমার যেরকম রিকোয়ারমেন্ট সেই হিসেবে এই 3 রকমের সেটআপের মধ্যে সে লাগাতে পারে। হ্যাঁ, এবার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, হ্যাঁ। কেউ ধরুন 1 লাখ টাকা ইনভেস্ট করলো, যদি হুম, অনগ্রিডই ধরি, হুম। সে মোটামুটি 3.5 থেকে 4 বছরের মধ্যে, যত বড় প্রজেক্ট হবে টেনিওরটা কমে যাবে, যত ছোট প্রজেক্ট হবে টেনিওরটা বাড়বে। আচ্ছা, যেহেতু মানে ছোট জিনিসের কস্টিং বেশি, বড় জিনিসের কস্টিং কম, সেই হিসেবে এটা ক্যালকুলেশন একটা হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো সেই হিসাবে ধরলে 4 কিলোওয়াট, মানে 5 কিলোওয়াট প্রজেক্ট অবধি যদি ধরা যায়, সেক্ষেত্রে মোটামুটি 4 বছর আরওআই আসে। অ্যাবভ আচ্ছা 5 কিলোওয়াট 3.5 বছরের নিচে কিন্তু রিটার্ন অফ ইনভেস্টমেন্ট চলে আসে। আচ্ছা, মানে ইলেকট্রিক বিল যে বাঁচবে এটুকু ধারণাটা পরিষ্কার হলো, যে হ্যাঁ ইলেকট্রিক বিল হ্যাঁ, বাঁচবে, এবং হ্যাঁ, আমি যা ইনভেস্ট করব সেটা এই বছরের মধ্যে মোটামুটি একটা ফুলফিল হয়ে যাবে। এবার কোশ্চেন হচ্ছে, সাপোজ যদি আমি কাস্টমার হিসেবে জিজ্ঞাসা করি, যে আমার তো সেরকম ইনকাম নেই, কিন্তু আমার ইলেকট্রিক বিল যা আসে, তো সেই হিসেবে আমি এখন এই তো খরচা সাপেক্ষ ব্যাপার আছে, এখন স্বাভাবিক, স্বাভাবিক। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ বিভিন্ন রকমের খরচা আছে, তো আমার কাছে এখন অত টাকাও নেই। সেই ক্ষেত্রে তাহলে কাস্টমার তাহলে কি হবে? এর কোনো ইএমআই সিস্টেম আছে? মানে শোনা তো যায় না সেরকম যে ইএমআই সিস্টেম হবে। না, ইএমআই সুবিধা আছে, কিছু কিছু ফাইন্যান্স কোম্পানির সাথে আমাদের টাই আপ আছে, ব্যাংকের সাথে টাই আপ আছে। আচ্ছা। তো ওই ব্যাংকের সাথে কিছু অ্যামাউন্ট অফ ডাউন পেমেন্ট করতে হয়। যেমন মানুষকে একটা বাইক, একটা হুম 4 চাকা কিনতে গেলে হুম 20%, 30% মতো একটা ডাউন পেমেন্টের রিকোয়ারমেন্ট থাকে, সেই অ্যামাউন্ট সে ডাউন পেমেন্ট করতে পারে। হুম ডাউন পেমেন্ট করে বাকিটা সে তার ইনকাম প্রুফ যেমন কিছু লাগে, তার যেমন সে যদি বিজনেস হয় তার ট্রেড লাইসেন্স, কারেন্ট অ্যাকাউন্টের স্টেটমেন্ট, সে যদি স্যালারি হোল্ডার হয় সেক্ষেত্রে তার মানে পে স্লিপ, আচ্ছা ব্যাংকের স্টেটমেন্ট, এই জিনিসগুলোই বেসিক্যালি লাগে। কিছু বেসিক জিনিস লাগানোর পর ওই ফাইন্যান্স টিমকে আমরা পাঠাবো। আচ্ছা ফাইন্যান্স টিম ভেরিফাই করে যদি মনে হয় যে হ্যাঁ ওই পার্টির সিভিল ঠিকঠাক আছে, প্রিভিয়াস রেকর্ড ঠিকঠাক আছে, তাহলে তাকে লোন দেবে। মানে বাইক 4 চাকার ক্ষেত্রে যেরকম ওই মোটামুটি 1 দিন বা 2 দিনের প্রসেসে আমরা গাড়ি কিনে নিয়ে চলে আসতে পারি, তো এটাও ঠিক সেইভাবেই পসিবল? অলমোস্ট 3 থেকে 4 দিন ম্যাক্সিমাম, তার মধ্যেই লোন হবে কি হবে না আমরা দেখে নিতে পারবো। আচ্ছা, মানে সেই তাহলে টাকাটা যে লোন দিচ্ছে, হ্যাঁ। সেই টাকার ইএমআই মানে ইলেকট্রিক বিলও তো তাকে দিতে হতো। তাতে কি হলো, ইনভেস্ট করতে হলো না, ইলেকট্রিক বিলের যে জায়গাটা আছে সেই আচ্ছা জায়গায় সে লোন দিল। 3 বছর 4 বছর যার যেমন টেনিয়ার হবে, লোনটা শোধ করার পর আফটার অল কিন্তু সোলার সিস্টেমটা তার নিজস্ব হয়ে যাবে। আচ্ছা, মানে এইটা ধারণা ছিল না, এটা মানে
হ্যাঁ ঠিকই, আমি তো ইলেকট্রিক বিল তো আমি প্রতি মাসে দিচ্ছি, আমি যখন ইনস্টল করেই নিলাম, ইলেকট্রিক বিল যখন বাঁচছে আমি সেই ইলেকট্রিক বিলটা ইএমআই হিসাবে দিয়ে দেবো, আমাকে তো কিছু দিতে 19-20 হতো প্রতি হয়তো মাসে। হতে পারে। হ্যাঁ। বাহ, এটা হলে তো ভালো। আবার বলছেন যে মানে 4 বছর বা 5 বছরে আমার এই পুরো ইএমআই তো শেষ হয়ে যাবে, 2-3 বছর বা 4 বছর। যে যেমন করবে, যে যেমন ইএমআই, ধরুন কেউ 5,000 টাকা ইএমআই মাসে বেয়ার করতে পারবে, কেউ আবার বলবে না অতটা আমি বেয়ার করতে পারবো না, আমি 2,500-3,000 টাকা পর্যন্ত ইএমআই হলে এটা আমি মানে বেয়ার করতে পারবো। টেনিওরটা তার বেড়ে যাবে, টেনিওরটা বেরোবে, ইন্টারেস্ট একটু বাড়বে, এই আর কি। মানে যার- মোটামুটি একটা কিছু বছর পর, 4-5 বছর পর মানে তার ইএমআইও তো শোধ হয়ে গেল, ইলেকট্রিক বিলও আর দিতে হলো না। টোটালটা হচ্ছে ইনকামের উপর তার ডিপেন্ড করছে, সে কিভাবে ইএমআইটা রিপে করবে। আচ্ছা। যত তাড়াতাড়ি সে পে করে দিতে পারবে, তার সিস্টেমটা তাড়াতাড়ি নিজের হয়ে যাবে। সিস্টেমটা আলটিমেট তারই হবে, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, ইলেকট্রিক বিল দিতে হচ্ছে না। হুম। প্রতি মাসে তো তাকে একটা ইলেকট্রিক বিলের বোঝা থাকতো, সেই জায়গায় সেই টাকাটাই উনি কি করছে, ইএমআই ভরে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আর একটা খবর যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই সাবসিডির ব্যাপারে। তো এই কেউ যদি ইএমআই তে করতে যায়, তো ইএমআই তে করার সাথে ওই সাবসিডির ব্যাপারটা, মানে এই সাবসিডির স্কিমটা কি আছে? সাবসিডি আমাদের দু ধরনের স্কিম আছে পশ্চিমবঙ্গে। আচ্ছা একটা কেন্দ্র সরকারের আছে, যেটা আচ্ছা। বলা হচ্ছে পিএম সূর্যাঘর, আচ্ছা আর আমাদের রাজ্য সরকারের একটা স্কিম আছে যেটা হচ্ছে আলোশ্রী। পিএম সূর্যাঘরের প্রসেসটা অনেকটা স্মুথ আমাদের আলোশ্রীর থেকে। আচ্ছা। পিএম সূর্যাঘরে আমাদের যে কোনো সরকারি ব্যাংক থেকে, তার যদি সিভিল ঠিকঠাক থাকে, হুম 6 to 8% ইন্টারেস্ট রেট সম্ভব হবে, ইন্টারেস্ট রেটে তার লোন হয়ে যায়। মানে সরকারি যে কোনো ব্যাংক থেকে লোন হয়ে যাবে? হ্যাঁ, তার অ্যাকাউন্ট থাকতে হবে, বা আমাদের সাথে কিছু ব্যাংকের আছে কথাবার্তা হয় ম্যানেজারের সাথে, তো তারাও প্রসেস করে দেবে। সেটা কি মানে যে কোনো কাস্টমারই করতে পারবে, যে কোনো জায়গার? হ্যাঁ, এটা কিন্তু ওই সাবসিডি স্কিমে হতে হবে। মানে সাবসিডি স্কিম মানে কিন্তু বেশি টাকা দিয়ে সোলার সিস্টেম লাগানো। কি রকম? মানে যে সিস্টেমটা ধরুন আমি 1,20,000 থেকে 25,000 টাকায় পেয়ে যাবো, সেই আচ্ছা। সিস্টেমটাই আমি 2 লাখ টাকা দিয়ে কিনবো। সরকার আবার 78,000 টাকা দিয়ে সাবসিডি দেবে, সে আমার ইনভেস্টমেন্ট ওই 1,20,000-তেই আসছে, 20-25-এই আটকে যাচ্ছে এসে। আচ্ছা কিন্তু বেশি টাকা দিয়ে 2 লাখ টাকা দিয়ে আমায় কিনতে হবে, 3 থেকে 4 মাসের পর আমার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে টাকাটা। আচ্ছা, মানে এর কি এতে কি সাবসিডি স্কিমে কি স্পেসিফিক কোনো মডেল আছে যে এই মডেলই তাকে নিতে হবে, বা এরকম কিছু ব্যাপার আছে কি? না গভর্নমেন্ট বলেছে আমাকে ডিসিআর প্রোডাক্ট ইউজ করতে হবে, প্যানেলটা ডিসিআর। আচ্ছা ডিসিআর মানে হচ্ছে ডোমেস্টিক কন্টেন্ট রিকোয়ারমেন্ট। আচ্ছা ডোমেস্টিকের জন্য মানে আমাদের ইন্ডিয়াতে যে প্যানেলগুলো ম্যানুফ্যাকচারিং হয়, টোটাল আচ্ছা। সব প্যানেলই ইন্ডিয়াতেই তৈরি হচ্ছে, হুম কিন্তু র মেটেরিয়ালটাও যারা ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, সেই আচ্ছা। প্যানেলগুলোকে গভর্নমেন্ট ডিসিআর বলে মানছে। আচ্ছা এ তো গভর্নমেন্ট তার জন্য একটা ডিসিআর পোর্টাল করেছে, সেখানে ভেরিফিকেশন হয়, ভেরিফাইড প্যানেল হলে আপনি সাবসিডি পাবেন। এটা হচ্ছে মোদ্দা জিনিস। আচ্ছা, মানে ওই ডিসিআর প্যানেলের ক্ষেত্রে এই সাবসিডি আসে, বাকি আর কোনো প্যানেলে আসবে না? কিছুই চেঞ্জেস থাকবে না, ওই একই কোম্পানি, আমি নাম নিচ্ছি না, যে কোনো কোম্পানি হুম হুম XYZ, হুম যে কোনো কোম্পানি ডিসিআর বানাচ্ছে, নন ডিসিআর বানাচ্ছে। আচ্ছা যদি ডিসিআর প্যানেলও 30 বছরের ওয়ারেন্টি দেয়, নন ডিসিআরও 30 বছরেরই ওয়ারেন্টি দেবে। এমন নয় যে ডিসিআর প্যানেল আমি লাগালাম, 10,000 টাকার প্যানেল 20,000 টাকা দিয়ে কিনলাম, হুম তার মানে বেশি প্রোডাকশন করবে, বেশি জেনারেশন করবে, বেশি ওয়ারেন্টি দেবে, হুম এরকম কিছু ব্যাপার কিন্তু নেই। এই কোম্পানিটাও দায়ী, মানে ওই ডিসিআর প্রোডাক্টেও কোম্পানি 30 বছরের দায়িত্ব নিচ্ছে, নন ডিসিআরও 30 বছরের দায়িত্ব নিচ্ছে কোম্পানি। আচ্ছা, মানে এখন ডিসিআরটা কি সব থেকে ভালো প্যানেল? ডিসিআর তো প্যানেল না, ডিসিআরটা হচ্ছে ইন্ডিয়াতে যে প্যানেলগুলোকে তৈরি হয় তাকে ডিসিআর বলে, আচ্ছা নন ডিসিআর। আচ্ছা। ধরো 550 ওয়াটের একটা প্যানেল, হুম আদানি, ওয়ারি, বিক্রম, যা যা কোম্পানিগুলো আছে এরা বানাচ্ছে। আচ্ছা সেক্ষেত্রে কি হচ্ছে, ওই প্যানেলটা যখন ইন্ডিয়াতে টোটাল র মেটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে, ওটার কস্টিং আসছে নন ডিসিআর 10,000 টাকা। আচ্ছা আর যখনই এটা মানে মানে ইম্পোর্ট করলে 10,000 টাকা হচ্ছে, যখনই ইন্ডিয়াতে তৈরি হচ্ছে এই মালটার দাম হয়ে যাচ্ছে 18 থেকে 20,000 টাকা। আচ্ছা, যেহেতু এখানে কস্টিংটা বেশি আছে। কস্টিংটা বেশি, হ্যাঁ, মানে আচ্ছা। বাইরে থেকে যখন ইম্পোর্ট করে আসে, তো সেক্ষেত্রে কস্টিংটা অনেক কম পড়ে। আচ্ছা অ্যাকচুয়াল কিন্তু মার্কেট কিন্তু ডিসিআর এর না। আচ্ছা ডোমেস্টিকে কাজ কটা হয়, ম্যাক্সিমাম তো ইন্ডাস্ট্রিতে কাজ হয়, হাজার হাজার প্যানেল লাগে, সেখানে তো সাবসিডির কোনো ব্যাপার নেই। না। সেখানে লাগাচ্ছে কি, সেখানে তো মানুষ নন ডিসিআরই লাগাচ্ছে। আচ্ছা, মানে ডোমেস্টিকই সাবসিডি আছে, মানে কমার্শিয়ালে কোনো সাবসিডি কমার্শিয়ালে কোনো নেই? সাবসিডি নেই। আচ্ছা, এটা একটা তাহলে পরিষ্কার যে হলো। এত লাখ লাখ টাকা করে দিয়ে সোলার লাগাচ্ছে, হাজার হাজার ছাদের ওপর, টিনের শেডের ওপর প্যানেল বিছিয়ে ফেলছে, হুম তো আলটিমেট কি হচ্ছে তাতে? নন ডিসিআর দিয়ে লাগাচ্ছে, তারাও প্রোডাকশন পাচ্ছে, তারাও নেট মিটার পাচ্ছে। এই যে মানুষের ধারণা যে এত টাকা খরচা করলে আমার প্রোডাক্টটা বেস্ট হবে, এত কম খরচা করলে হবে না, এটা কিছু না। কাজ আমরা দুটোরই করছি, যে যেটা চাইছে সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে।
কেউ যদি বলে সাবসিডি দিয়ে করবো, অলওয়েজ ওয়েলকাম। কেউ যদি বলে সাবসিডি চাই না, নন ডিসিআর দিয়ে করবো, অলওয়েজ ওয়েলকাম। মানে কোনটা, মানে অ্যাকচুয়ালি আমি যদি অ্যাজ এ কাস্টমার দেখি যে আমার যে জিনিসটা নেবো সেটা হয় 2 পয়সা বেশি হোক, মানে অ্যাকচুয়ালি যা ধারণা দাঁড়ালো খরচা আমার একই হবে। মানে ওই যে সরকারকে, আর সরকার 78,000 টাকা সাবসিডি দিচ্ছে, 78 জায়গায় আমি 80 ধরছি, 80,000 টাকা বা 78,000 টাকা যে সাবসিডি দিচ্ছে, আমাকে তো তত টাকা বেশি দিয়ে আমাকে পারচেস করতে হচ্ছে। তো আর আমি যদি সাবসিডি ছাড়া করি তাহলে ওই প্রায় একই কস্টিং আসছে, 2-5 হাজার টাকা হয়তো আমার কম বেশি আর কস্টিং বেশি, হবে। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমার কোন প্রোডাক্টটা কোয়ালিটিগত গুণগত মান বা বেশি দিন চলবে, সার্ভিস ভালো পাবো, কোন কোন সিস্টেমে পাবো সেটা? সার্ভিস দুটোতে সমানই পাওয়া যাবে, কিন্তু লেটেস্ট যে টেকনোলজি গুলো আছে, হুম। যেমন এইচজেটি টেকনোলজি, আচ্ছা সেই টেকনোলজি ডিসিআর প্যানেল কিন্তু এখনো মার্কেটে আসেনি। আচ্ছা। যদি বেস্ট কোয়ালিটি পেতে হয় সেক্ষেত্রে ওই নন ডিসিআরই যেতে হবে। এবং আমি যে এক্সট্রা টাকাটা ফাঁসিয়ে রাখছি, 80,000 টাকা বেশি ফাঁসিয়ে রাখছি, আমি পরে টাকাটা পাচ্ছি 3 মাস 4 মাস যে এক্সট্রা, তারও তো একটা ব্যাংকিং ইন্টারেস্ট আছে। হুম আমি ওই টাকাটা 80,000 টাকা ব্যাংকে রাখি, তারও তো একটা ইন্টারেস্ট আছে। হুম তাহলে আমি সেই টাকাটা কাজে লাগাতে পারছি না। হুম আলটিমেট বেশি টাকা দিয়ে আমি জিনিস কিনলাম, সেই টাকাই আমাকে রিটার্ন করে দিলাম। প্লাস আমি লেটেস্ট টেকনোলজিটা পেলাম না। এই যে মার্কেটে এখন 24 ওয়াটসবারের প্যানেল চলছে 730 ওয়াটের, সেই প্যানেল দিয়ে কিন্তু কেউ সাবসিডির আওতায় চাইলে কোনো দিন পারবে না আচ্ছা, লাগাতে। ওটা সাবসিডির মধ্যে আসবে ইন না? ফিউচার যদি ডিসিআর এখানে তৈরি হয় 730 তাহলে হবে। আচ্ছা, মানে এখন যেটা লেটেস্ট টেকনোলজি চলছে সেই টেকনোলজির প্যানেল সাবসিডি স্কিমের মধ্যে নেই? না, একদমই না। আচ্ছা, কিন্তু জিনিস ওর থেকে অনেকটা ভালো হবে? অনেকটা মানে অনেক গুণ বেটার। অনেক গুণ বেটার হবে। মানে যদি টপকন টেকনোলজি 4 থেকে 5 ইউনিট, ম্যাক্সিমাম 6 ইউনিট প্রোডাকশন করে প্রতি কিলোওয়াটে, হুম। এই যেটি শুরু করেই 6 থেকে 8 ইউনিট, মানে স্টার্টিংই তার 6 ইউনিট, মিনিমাম আচ্ছা। 6 থেকে 8 ইউনিট। প্লাস জায়গা তার কম লাগে। আচ্ছা, জায়গাও কম লাগবে। আচ্ছা, যেহেতু হ্যাঁ। ওয়াটেজটা বেশি ওই প্যানেলের। ধরো 600 ওয়াটের 8টা মডিউল যা প্রোডাকশন করবে টপকন বাইফেসিয়াল প্যানেল, 730-এর 6টা ওর থেকে বেশি পারফরমেন্স করবে, তো কম করবে না। আচ্ছা, মানে জায়গা অনেকটাই সেভ হচ্ছে। জায়গা অনেকটাই সেভ হচ্ছে। মানে এখন তো সবই ছোট ছোট ফ্যামিলি, ছোট ছোট বাড়ি ঘর, তো তাদের ক্ষেত্রে দেখতে গেলে এটা অনেকটা বেনিফিট দেবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ইকোনমিক্যাল স্ট্রাকচারাল কস্ট বাড়ছে। 6টা মডিউলের জন্য যে স্ট্রাকচারাল কস্ট লাগতো, 8টা মডিউলের জন্য যেটা লাগতো, 6টা মডিউলে কম লাগছে। তার স্ট্রাকচারও খরচাও কমে যাবে, হুম, কেবিল খরচা কমে যাবে, সবই কমবে আস্তে অনেক আস্তে। কিছু এক্সেসরিজ কমে যাবে খরচা। আচ্ছা আচ্ছা, এতক্ষণ তো অনেকটাই নলেজ পাওয়া গেল, এতক্ষণ আলোচনা হলো। তো আরো কিছু কোয়ারি থাকলে আবার বসা হবে, আবার আলোচনা হবে। অবশ্যই পরবর্তী ভিডিও। হ্যাঁ, যেহেতু নলেজটা আমি এই দিক থেকে পাবো, তো নলেজ আশা করি আমি সবসময় সাপোর্ট পাবো। অবশ্যই। ঠিক আছে, তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই থাকলো। তো নেক্সট ভিডিওতে আশা রাখছি আরো কিছু নলেজ আপনাদের দেব রিতেশের সাথে বসে। তো আজকের মতো নমস্কার, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।